বাংলাদেশের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো, তাহলে যে যত বড় কথা বলুক না কেন, যে যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যত কিছু করুক না, আমাকে শুধু এই কথাটুকু বলা হোক, 1971 সালের 25শে মার্চের সন্ধ্যা পর্যন্ত তারা কোথায় ছিলেন? ঢাকায় ছিলেন না? সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মুক্তির কথার আজকের আলোচনায় আমি আপনাদের সঞ্চালক ডেল এইচ খান আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব স্বাধীনতায় মুক্তিতে। এই পর্বে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কমোডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুধী দর্শক মন্ডলী, স্বাধীনতার এই মাস, জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস 26শে মার্চ, কিন্তু ঐতিহাসিকভাবে স্বাধীনতার ঘোষণা নিয়ে গত 54 বছর ধরে রাজনীতি হয়েছে, রাজনৈতিক বিতর্ক হয়েছে। ইতিহাসের এই ইঁটগুলো জায়গায় জায়গায় স্থাপিত বলেই আজকে আমাদের স্বাধীনতার গাঁথুনি এতটা উচ্চতায় যেতে পেরেছে। কিন্তু তারপরেও কেন এই রাজনৈতিক বিতর্ক? পৃথিবীর অন্যান্য দেশ এ ধরনের বিতর্ক থেকে কিভাবে নিজেদের বের করতে আনতে পেরেছে? শুরু করব কমোডোর রাজ্জাক আপনার মাধ্যমে। জি, আপনি যদি অনুগ্রহ করে আমাদেরকে বলেন যে আমাদের দেশের এই স্বাধীনতার বিতর্ক 54 বছর পর এখনো কেন আছে এবং এটা থেকে উত্তরণের কি উপায়? এই বিতর্কের এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন তাহলে আমার জন্য জিনিসটাকে আলোচনার সুবিধা হয়। আচ্ছা, আমাদের প্রায়শই যে জায়গাটাতে বিতর্কের সূচনা হয় সেটা হচ্ছে অনেকে 7ই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলতে চান রাজনৈতিকভাবে। অনেকে আবার বলতে চান যে 25শে মার্চ একজন ইপিআর এর সদস্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেস সেটের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। অনেকে বলছেন আওয়ামী লীগের হান্নান সাহেব কালুরঘাট থেকে সবার প্রথম বেতারে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অনেকে বলছেন 25 তারিখে জিয়াউর রহমান প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, তারপরে আবার সংশোধন দিয়েছেন পরের দিন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। এতগুলো বিতর্ক কেন? ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। ইতিহাসে বলে দেয় যে কি ঘটছে কি ঘটে নাই। তো সেই ইতিহাসের যে বাস্তবতা বা সত্য ঘটনা যেটা, সেটা যদি আমরা মেনে নেই এবং ওটার মধ্যে যদি টুইস্ট অ্যান্ড টার্ন না দেই তাহলে তো বিতর্ক থাকে না। 26শে মার্চ তখন ওই সব মেজর জিয়াউর রহমান যে কথাটা কালুরঘাট রেডিও স্টেশন থেকে ঘোষণা দিচ্ছেন, উনি কি বলছেন দ্যাট ইজ রেকর্ডেড। এটা এখন রেকর্ড পাওয়া যায়। আমার যতটুকু মনে আছে, উনি বলেছিলেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, আপনি যেটা বলছেন, শেখ মুজিবুর রহমান, আই ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সামথিং লাইক দ্যাট। এই একটা বিষয় আছে। আর 7ই মার্চের যে ভাষণটা, যেটা আছে লম্বা চূড়া ভাষণ, যেটা সেটাও ঐতিহাসিকভাবে রেকর্ডেড এবং ওখানে অনেক কথা বলা হয়েছে। এখন এইগুলোর চুলচেরা বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে আমরা যদি উদারভাবে চিন্তা করি, উই ক্যান কাম টু এ কনক্লুশন যে অ্যাকচুয়ালি কোনটা কি। দুইটাকে যদি আমরা সমানভাবে অ্যাকসেপ্ট করে নেই, একটা আর একটার পরিপূরক হিসাবে গ্রহণ করে নেই, তাহলে তো বিতর্ক থাকার কথা না। বিশ্বের অন্যান্য দেশ এই ধরনের সমস্যা কিভাবে সলভ করে? আমি ভিয়েতনামের ঘটনা যেটা জানি, ভিয়েতনাম তো দীর্ঘ 10 বছর যুদ্ধ করার পরে আমেরিকানরা ওখান থেকে পালিয়ে গেছে এবং ভিয়েতনামের যে সোসাইটি যে ডিভাইডেড ছিল, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম, এর থেকে বড় ডিভিশন আমাদের সোসাইটিতে ছিল না 1901 মুক্তিযুদ্ধের সময়। 2012 সালে ভিয়েতনাম আর্মির অফিসারদের সাথে আমার একটা ইন্টারাক্ট করার সুযোগ হয়েছিল। আমি তাদেরকে ঠিক আমাদের প্রেক্ষাপটকে চিন্তা করে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে 74 সালে যখন ভিয়েতনাম যুদ্ধটা শেষ হলো আমেরিকার সাথে, এরপরে পিপল কোহারেন্স সেটা কিভাবে ঘটলো। তাদের বক্তব্য ছিল একটাই, যে ওই সময় উত্তর ভিয়েতনাম বা দক্ষিণ ভিয়েতনামের যারা আমেরিকার সহযোগী ছিল, ওই সময় দে সেটেল এভরিথিং ইন 1974। কোনো কিছু তারা সামনে ক্যারি ফরওয়ার্ড করে না। আমি জিজ্ঞেস করছি, ক্যাটাগরি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ভিতরে এখন উত্তর দক্ষিণে কোনো ডিভিশন আছে কিনা, যেমন আমাদের সমাজে অনেকটা আছে। নাথিং, উই হ্যাভ সেটেল এভরিথিং ইন 74।
ধন্যবাদ। আবার আপনার কাছে ফিরবো। জনাব আবু রুশদ, আমরা কি ওয়ান্স ফর অল এই জিনিসটা সেটেল করতে পেরেছি? আমরা তো এটা পারিনি, কিন্তু আর তার আগে প্রশ্নটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধটা, যে উনি ভিয়েতনামের কথা বললেন বা আলজেরিয়ার যে মুক্তিযুদ্ধ, সবগুলোতে কারা নেতৃত্ব দিয়েছেন? ওগুলাতে দেখা গেছে যে রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়েছেন, হোচিমিন নেতৃত্ব দিয়েছেন। জেনারেল গিয়াপো একজন আসলে জেনারেল ছিলেন, একদম মিলিটারি অফিসার ছিলেন না, উনি একজন অধ্যাপক ছিলেন, তারপরে উনি মানে যুদ্ধ করে সেখানে গিয়েছেন। এখন আমাদের দেশে কি হয়েছে? আমাদের দেশে ওই সময়কার যারা ছিলেন, আমাদের যারা রাজনীতিবিদ বা আপনার যারা দেশ চালানোর কথা ছিল, আমাদের মুক্তি সংগ্রামকে এগিয়ে নেওয়ার কথা ছিল, তাদের কিন্তু কোনো আসলে মানে একটা দিক নির্দেশনা কোনো কিছু পাওয়া যায়নি। আমাদের মিলিটারিকে এটা দিতে হয়েছে, সামরিক বাহিনীকে এটা নেতৃত্ব দিতে হয়েছে, যে কোনো কারণে হোক। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন, এটা কাউকে হেয় করার জন্য না। তখন যদি আমাদের এই যে 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমাদের ইপিআর, এরা যদি বিদ্রোহ না করতো, তাহলে কি হতো? এই প্রশ্নটা আগে আমি সবার কাছে করি। সুতরাং আমাদের এই সামরিক বাহিনী বা আমাদের তখন সে যে কোনো কারণেই হোক যে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দায়িত্বটা নিতে হয়েছে। এটা হয়তো 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিতে পারতো, নেয়নি। 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, তারা আরো বিপদে ছিল, নিতে পারেনি। 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আরেকটা অবস্থানে ছিল, নিতে পারেনি। এখন সেখানে সিনিয়র মোস্ট অফিসার ছিলেন চিটাগাঙ্গের লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী, উনি শহীদ হয়েছিলেন, ওনার লাশ খুঁজে পাওয়া যায়নি। সভাপতি 2nd সিনিয়র মোস্ট জেনারেল জিয়াউর রহমান ছিলেন, দিদেন মেজর জিয়াউর রহমান। এখন উনি এটা দিয়েছেন। এখন যেহেতু সামরিক বাহিনীর থেকে আমাদের নেতৃত্বটা, আমাদের আসলে যুদ্ধের নেতৃত্বটা ওই সময় এসছে, তখন আপনি সেই সময়কার ঘটনা যদি আমরা চিন্তা করি, আমার বয়স তখন 5.5 বছর, যারা আরো বড় ছিলেন তারা তো দেখেছেন যে সে সময় আসলে দিক নির্দেশহীন ছিল সবকিছু, পলিটিক্যাল কোনো কিছু ছিল না। এই যে আমার এই বইটা আছে যেখানে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী যে ইন্টারভিউটা দিয়ে গেছেন, সেই বইটার মধ্যে উনি বলেছেন যে তাকে পাঠানো হয়েছিল ঢাকায়, লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী, ব্রিগেডিয়ার এম আর মজুমদার, ওনারা পাঠিয়েছিলেন। উনি এসে ঢাকায় যোগাযোগ করছেন, কেউ কোনো কিছু বলছেন না, এটা নিয়ে কথা বলার দরকার নেই, উনি এখানে ছিলেন। এখন এই বিতর্ক এই কারণেই আসলে সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদরা এবং অন্যরা, আমাদের সামরিক অফিসাররা একটা ঘোষণা দিয়েছেন, সেটাকে আসলে মানতে চান না। কিন্তু আমাদের সামরিক অফিসাররা কিন্তু মুক্তিযুদ্ধ শুরু করেছেন। এখানে আরেকটা কথা বলি যে জেনারেল ফজল মুকিম খান, মেজর জেনারেল ফজল মুকিম খান, উনি 1965 সালে পূর্ব পাকিস্তানের জিওসি ছিলেন। 1972 সালে, মাইন্ড ইট, 1972 সালে উনি একটি বই লেখেন পাকিস্তানে, বইটার নাম হচ্ছে লিডারশিপ ক্রাইসিস ইন পাকিস্তান। সেই বইটা কিন্তু তখন কিন্তু শেখ মুজিব বাংলাদেশ চালাচ্ছেন, তখন কিন্তু এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। ওখানে উনি লিখছেন যে মেজর জিয়াউর রহমান, তাকে আমরা এতটুকু মানে পছন্দ করতাম, সে একজন 65 সালের বীর, সে আমাদের দেশ ভেঙে দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আচ্ছা দেখেন, ওইটা হচ্ছে ওনার কথা। আমাদের যে মেজর জেনারেল সুবেদ আলী ভুইয়া, যিনি পরে আওয়ামী লীগের এমপি ছিলেন, এর আগে উনি আপনার বেগম খালেদা জিয়ার সময় সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও ছিলেন, উনি 1973 সালে একটি বই লেখেন মুক্তিযুদ্ধ নিয়ে। উনি তো চিটাগাঙ্গে যুদ্ধ করেছেন, জেনারেল জিয়ার ওদিকে যুদ্ধ করেছেন। সেই বইটা প্রথম সংস্করণ, সেটা মিলিটারি ইন্টেলিজেন্স পরিদপ্তরের কিন্তু অনুমতি নিয়ে বের হয়েছিল 73 সালে। সেই বইটার মধ্যে একটা চ্যাপ্টার ছিল শুধু স্বাধীনতা ঘোষণা নিয়ে, জেনারেল জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে। যেই উনি আওয়ামী লীগে যোগ দিলেন, ওই চ্যাপ্টারটা নাই পরের বই থেকে। এই জায়গাটায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস আবু রুশদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মানে পলিটিক্যালি গত 17 বছর জিয়াউর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মেবি এখন হয়তো শেখ মুজিবুর রহমানকে আবার খুঁজে পাওয়া যাবে না। এটা কতদিন চলবে এরকম? এইটাই হলো আমাদের, এই যে আমাদের জাতির, আমরা 98.7% হচ্ছে বাংলাভাষী। পৃথিবীতে খুব কম এরকম জাতি আছে, শুধু কোরিয়ানরা 100% কোরীয়। কিন্তু আমরা এইখান থেকে আর বেরোতে পারছি না। এটার দায় আমি বলবো আমাদের মুক্তিযুদ্ধের পরে, ওই যে উনি যেটা বললেন যে ভিয়েতনামিরা কি করেছে, তারা যুদ্ধের পর এগুলো সেটেল করতে হয়, সমস্ত জিনিস আমরা সেটেল করিনি। আমরা 1972 সালের পর থেকে নিয়ে আমরা কি করেছি, একদলীয় শাসন ব্যবস্থা কিভাবে দেয়া যায়, রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে হেনস্থা করা যায়, এইগুলো করেছি। তখন কিন্তু এগুলো নিয়ে কোনো বিতর্ক তখনও তৈরি নেই, কিন্তু ওনারা যে এটা সূচনা কিন্তু ওই সময় থেকে হয়েছে। এটা করা উচিত হয়নি, এটা মেনে নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো, তাহলে যে যত বড় কথা বলুক না কেন, যে যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যত কিছু করুক না, আমাকে শুধু এই কথাটুকু বলা হোক, 1971 সালের 25শে মার্চের সন্ধ্যা পর্যন্ত তারা কোথায় ছিলেন? ঢাকায় ছিলেন না? তারা কি ইয়া খানের সাথে আলাপ করছিলেন না? তা আমাদের সামরিক বাহিনী যদি তখন তারা জানতো না আসলে ঢাকায় কি হয়েছে, চট্টগ্রাম থেকে জানতেন না, এই সৈয়দপুরে ছিলেন 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, যশোরে ছিলেন 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমাদের ইপিআর এর সৈনিকরা চতুর্দিকে ছড়িয়েছিলেন। আপনার মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলেছেন যে তখন আমাদের মানে অস্ত্রধারী যে আমাদের সংখ্যা ছিল বাঙালিদের মধ্যে 24,000 ইপিআর সহ, আর তখন পাকিস্তান আর্মির রেগুলার ফোর্স ছিল 12,000-এর মতো, তার মধ্যে মাত্র 8,500 ছিল রেগুলার, মানে আপনার
ইনফেন্ট্রি এবং আর্টিলারি অ্যান্ড আর্মার্ড, আর বাকিগুলো সাপ্লাই বা সিগন্যালস এইগুলো। তা আমরা কিন্তু ইজিলি সেটাকে টেক ওভার করতে পারতাম। এটা আমাদের সামরিক বাহিনীর অফিসারদের, ব্রিগেডিয়ার মজুমদারের, ওনার ইন্টারভিউ এখানে আছে, জেনারেল মজুমদারকেও আমি ইন্টারভিউ করেছি, সেটাও এখানে আছে। তো ওনারা কিন্তু এটা করতে পারতেন, কিন্তু কোনো রাজনৈতিক দিক নির্দেশনা ছিল না। তো যখন এই জিনিসটা ঘটতে চায়, সভাপতি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, ওখানে জেনারেল জিয়াউর রহমান সিনিয়র মোস্ট, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি জেনারেল মীর শওকত ওনাকে ইন্টারভিউ করেছি, উনি একই কথা বলেছেন। কর্নেল অলিকে ইন্টারভিউ করেছি, উনি একই কথা বলেছেন। এখন এই যে জিনিসটা ঘটলো, এখন আপনি বলছেন যে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? বেরিয়ে আসবো কিভাবে? আমাদেরকে বেরিয়ে আসতে হবে, প্রত্যেকটা জাতি বেরিয়ে আসছে। আমরা যদি এইগুলো নিয়ে বছরের পর বছরের সমস্ত জিনিস নিয়ে তর্ক করতে থাকি, তাহলে হবে না। আমি আরেকটা কথা বলি। পাকিস্তানের সাথে যেহেতু যুদ্ধটা ছিল, আপনি পাকিস্তানের মিলিটারির কাছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ওদের একজন 4 স্টার জেনারেল ছিলেন, যিনি জেনারেল জিয়াউল হকের সময় ভাইস চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, জেনারেল কে এম আরিফ। উনি একটা বই লিখে গেছেন, বইটা আপনারা পড়ে দেখতে পারেন। জেনারেল জিয়া যখন প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তান সফরে গিয়েছেন, তখন তার সম্মানে যে মানে ভোজ সভার আয়োজন করা হয়, দাওয়াত দেওয়া হয়, সভাপতি দাওয়াত দেওয়া হয়, ভাইস চিফ অফ স্টাফ এবং অন্যদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো তিনি জিয়াউল হককে ফোন করে বললেন, আমি এখানে যাব না। বলে যে তুমি কেন যাবা না? বলে যে সে, জেনারেল জিয়ার কথা বলছেন, যে সে তার কমান্ডিং অফিসারকে হত্যা করে হাত রঞ্জিত করেছে। হি ইজ নট এ মিলিটারি অফিসার, আমি এখানে যাব না। তো জেনারেল জিয়াউল হক তাকে ধমক দিয়েছে, দেখো যা আবার হয়ে গেছে, হি ইজ নাও দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তোমাকে এখানে আসতে হবে। অনেকগুলো মেজর জেনারেল ওইখানে তার ওই ভোজ সভায় যায়নি। এবং আমি নিজে পাকিস্তানে কয়েকবার সফর করে দেখেছি, তারা শেখ মুজিবুর রহমানের এই যে আত্মজীবনী যখন বেরোলো অক্সফোর্ড প্রেস পাকিস্তান থেকে 2013 সালে, আমি করাচিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বইটা কিনছি, দেখি লাইন ধরে সবাই শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী কিনছেন। তাদের কাছে উনি একজন রাজনীতিবিদ, বলছেন যে উনি তো আমাদেরও প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আমি অনেক ওদের মিলিটারি অফিসার সিনিয়রদের সাথে আমি কথা বলতাম, ইন্টারভিউ করেছি। সবার কথা হচ্ছে এই লোক না হলে পাকিস্তান ভাঙতো না, এ আমাদের সূচনা করেছে। জনাব আবরুশ, আবার আপনার কাছে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ধন্যবাদ। সেই দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি বিরতির পর। কমোডর রাজ্জাক, আমরা ঘোষণা বিতর্কের ব্যাপারে আপনাদের দুজনেরই মতামত জানলাম, এবং আমরা একটা অংশে এসে পৌঁছেছি যে ইতিহাসের এই জায়গাটা এখন বোধহয় থিতু হওয়া দরকার আছে। কিন্তু একই সাথে জনাব আবরুশের কথার একটা অংশ থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, যেটা আপনি নিজেও বললেন, যে এইট বেঙ্গল যে রিভোল্ট করেছিল, জেনারেল জিয়া যে বলেছিলেন উই রিভোল্ট, এটা ঐতিহাসিক বাস্তবতায় স্ক্রিপ্টেড এবং এটা রেকর্ডেড। উনি রিভোল্ট না করলে কি হতো, সেটা আপনি যেটা বললেন যে এটা হাইপোথেসিস, এটা নিয়ে ভাবার এখন আর দরকার নাই। যুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন করেছে, এবং যথারীতি মুক্তিযোদ্ধারা আমাদের শিরোমণি। কিন্তু অভূতপূর্বভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মুক্তিযোদ্ধার যে তালিকা, সেই তালিকায় অনেকেই, মানে আমি শব্দটা ব্যবহার করতে আমার কষ্ট হয়, তারপরে আমি বলবো যে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এখন অনেকে বলে যে থাকুক না আর কয়েকটা বছর, মানবিক হওয়ার হয়তো দরকার আছে, আর কি দরকার তাদেরকে বেজ্জতি করার, আর কি দরকার তাদের এই ভাতা কেড়ে নেবার। আপনি কাকে বেজ্জতি করছেন? ভুয়া মুক্তিযোদ্ধা। সেটা মুক্তিযোদ্ধা না। মানে আমি এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম যে জাতিগতভাবে আমাদের কি কোনো দায় আছে কিনা যে এই তালিকাটা শুদ্ধ করার, সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের স্বার্থে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই যারা 100 জেনুইন যারা মুক্তিযোদ্ধা, তাদের তালিকাটা 1972 সালেই করাটা সমীচীন ছিল, যখন সবার মেমোরি ফ্রেশ, সবাই জানে কে, ইভেন আমার লোকালিটি তো আমি জানি কে মুক্তিযোদ্ধা ছিল কে ছিল না। এখন এই 54 বছর অনেকে মারা গেছেন, অনেকে নাই, অনেকে লিস্টে নাই। যার ফলে হয়েছে কি, যখন এখন এই মুক্তিযোদ্ধার লিস্টেও হয়ে গেছে এটা পলিটিক্যাল। আনফরচুনেটলি, ভেরি আনফরচুনেটলি, মুক্তিযোদ্ধারা ওনাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেটা আপনি রাজনীতিবিদ বলেন, অরাজনীতিবিদ বলেন, আমার মতো সাধারণ মানুষ বলেন, তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখাটা হচ্ছে আমাদের সবার নৈতিক দায়িত্ব, এটা সামষ্টিক দায়িত্ব। কিন্তু এই যে শব্দটা ভুয়া মুক্তিযুদ্ধ যখন অ্যাড হলো, যখন অ্যাকচুয়াল যিনি মুক্তিযোদ্ধা, যাকে আমরা খুব শ্রদ্ধা করি, এর সাথে যখন আমরা উচ্চারণ করি ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের ইভেনচুয়ালি
অ্যাকচুয়াল যারা মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে কিন্তু অসম্মান করছি। হুম। সো ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছেন বা দোজ হু আর ডিটেক্টেড, দে শুড বি টেকেন ইনটু টাস্ক। সিম্পল, আমার কাছে সিম্পল। কারণ যে লোক যুদ্ধ করেনি, যুদ্ধের ময়দানে যায়নি, কোনো স্যাক্রিফাইস নাই তার, তাকে আপনি মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে বা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করে তাকে সব সুবিধা দিচ্ছেন, তার কারণে হয়তো অন্য কেউ বঞ্চিত হতে পারে। এটা তাহলে কার কাজ? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের? And সরকার যাদেরকে দায়িত্ব দিচ্ছে তাদের দায়িত্ব, অবভিয়াসলি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব। অবশ্যই আপনার কাছে আসছি। জনাব আবু রুশদ, অনেকেই বলেন যে সঠিক মুক্তিযুদ্ধের তালিকা পেতে হলে রয়ের কাছে চাইলেই নাকি পাওয়া যাবে। আপনি র নিয়ে প্রচুর গবেষণা করেছেন। এখন সত্যিকার অর্থে এই প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা কোথায় পাওয়া যাবে, এবং আপনি কি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বোধ করেন যে সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করাটা জরুরি? এটা তো উনি বলেই দিলেন উত্তরটা। এটা ৭২ সালে সেটেল হওয়া উচিত ছিল। তখন সবাই ছিলেন, জেনারেল ওসমান আলী ছিলেন, জেনারেল রব ছিলেন, সবাই ছিল। এখন তো আমাদের অনেক সিনিয়ররা ইন্তেকাল করেছে, মিলিটারি কমান্ডার্স ওয়্যার দেয়ার, সবাই সব সেক্টর কমান্ডার আছেন। এখন কয়জন আছেন আমাদের এই মানে যারা আর একটু স্বনামখ্যাত মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে কয়জন আছেন? ইউ অলসো নো দ্যাট জেনারেল ইমাম আছেন, জেনারেল হালিম আছেন, জেনারেল জামিল ডি হাসান আছেন, মেজর হাফিজ আছেন, কর্নেল জাফর ইমান, এরকম কয়েকজন আছেন, কর্নেল অলি আছেন, আর কে আছেন? বাট এখন কি এই তালিকা ভেটিং করা সম্ভব? এখন এনাদেরকে দিয়ে এই বয়সে ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, তারপরে কোথায় কোন ডকুমেন্ট চলে গেছে? আমার কথা হচ্ছে যে এত বছর আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা যারা এগুলো দায়িত্ব পালন করেছেন তারা কি করেছেন? ভেরি ইন্টারেস্টিংলি, ইভেন গত সরকারের আমলেও নতুন কিছু মুক্তিযোদ্ধা যোগ হয়েছে। এটা তো শুধু তখন না, আমি যখন দৈনিক পত্রিকায় ছিলাম, আমি একটা ছোট উদাহরণ দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের একজন রিপোর্টার ছিল, সে আমাদের থেকে বয়সে অনেক কম, মানে মুক্তিযুদ্ধের পরে মনে হয় তার জন্ম মনে হয় ৮০ দশকের ওদিকে আর কি। তা যখন মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে এরকম কিছু মানে এলোমেলো ব্যাপার হচ্ছে, তো তাকে আমরা একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে দিলাম। হ্যাঁ, তা সে এখন একটা বড় পদে বসে আছে কোন একটা টেলিভিশন চ্যানেলে। তা তাকে তৈরি করতে দিলাম, তো সে খুব ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্টার ছিল। সে ৩ দিনের মধ্যে নিজের নামে একটা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট তৈরি করে নিয়ে চলে আসছে, এবং ওর চুল ছিল সাদা, মানে ওকে দেখতে আমার থেকে বয়স বেশি মনে হয়। আমরা সবাই অবাক, এবং এটা নিয়ে আমরা তখন রিপোর্ট করলাম যে এর জন্ম ৮০ সালের দিকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, এবং তারপরে আবার সেই বিগত সরকারের সময় সেটার ভাতাও জোগাড় করেছে এটা মানে তৈরি করার জন্য, সেইগুলো নেয়নি, মানে একজন সাংবাদিক সে। এটাকে আমি বোঝানোর জন্য বললাম। এখন এই জিনিসগুলো নিয়ে আসলে কথাটা হচ্ছে যে আমাদের আর কত এগুলো নিয়ে চলবো, আমরা এগুলো নিয়ে আর কত কথা বলবো? কিন্তু এটা তো সরকার কি আদৌ এটা করতে চাইবে? এটা তো অপ্রিয় একটা সিদ্ধান্ত হয়ে না, দাঁড়াবে। এটা করা দরকার। এটা এখন হয়তো অনেক অসুবিধা হবে, তার কারণ অনেক যারা নেতৃত্ব দিয়েছেন, যারা যে জায়গায় কমান্ডার ছিলেন, তাদের বেশিরভাগই হয়তো এখন আর বেঁচে নেই, বা অনেকে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, ৮০ বছরের উপরে বয়স হয়ে গেছেন। এনারা কতটুকু মনে করতে পারবেন তার কোন সোলজার, কোন মুক্তিযোদ্ধা কোথায় ছিল না ছিল, এগুলো করতে কষ্ট হয়ে যাবে। কিছু না কিছু এগুলোর মধ্যে অ্যানামলিস থাকবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যা হবার হয়েছে, কিন্তু এখন যদি আবার এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে নতুন সরকার এসছে, এনারা যদি একটা জিনিস সেটেল ডাউন করতে চান, এরকম যতটুকু পারেন এই ধরনের জিনিসগুলোকে কার্টেল করা, যতটুকু বাদ দেওয়া যায় এটুকু করলেই চলবে। অনেকেই বলছে যে আর ১০ অথবা ২০ বছর পর হয়তো আর ভুয়া মুক্তিযুদ্ধ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তখন কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধ থাকতে হবে। আচ্ছা, এখানে বলি মন্ত্রণালয় করে রাখতে হবে। কেন থাকবে না? কেন থাকবে না? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের গবেষণা, আমাদের এটা যুদ্ধ, আমাদের জাতির যুদ্ধ, আমাদের পরিচয়ের যুদ্ধ। কেন আমরা যে এটা বিতর্ক করতে, হয়তো আমাদের বিতর্ক সৃষ্টি হয়েছে, ফাইন বিতর্ক সৃষ্টি হয়েছে, আমাদের যে পরের প্রজন্ম, তাদের পরের প্রজন্ম, তারা হয়তো বিতর্কগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসবে। তখন হয়তো আমাদের একটা ইতিহাসকে আমরা একটা মাঝামাঝি পর্যায়ে, একটা ঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো এটার জন্য কাজ দরকার হবে না? আরেকটা বিষয় হচ্ছে, জেনারেল জিয়াকেই তো এই যে বিগত সরকার বলতো উনি রাজাকার, উনি মুক্তিযুদ্ধ না, আইএসআইয়ের এজেন্ট। এরকম ওনারা অনেক, যাকে খুশি মানে যারা পোষাইতো না তাকেই বলতো যে রাজাকার, আইএসআইয়ের এজেন্ট। তো জেনারেল জিয়াই যদি রাজাকারের, জেনারেল ওসমানীর কোনো কিছু জন্মদিবস বা কোনো কিছু দেখা যেত যে পালন করা হতো না, কিছু করা হতো না। হ্যাঁ, এবার বাংলাদেশ সেনাবাহিনী সেগুলো করেছে। হ্যাঁ, আপনি আরো দেখেন যে আমাদের সেনাবাহিনীতে আমরা যে আমাদের যে ফোর্স কমান্ডার ছিলেন, যারা এই যে প্রথম 3টা যে ব্রিগেড, জেড ফোর্স, আপনার কে ফোর্স, মানে এস ফোর্স, এই 3জনের নামে, জেনারেল জিয়া, জেনারেল শফিউল্লাহ, জেনারেল খালেদ মোশাররফের নামে আমরা ওনাদের রাজনৈতিক বিতর্ক আমরা সব বাদ দিই। আমরা যদি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি, এই সমস্ত বিতর্ককে যদি আমরা দূরে ঠেলে দিতে চাই, কেন আমাদের সেনাবাহিনীর
কোনো ক্যান্টনমেন্ট, কোনো অবকাঠামো, কোনো কিছুর নামে এনাদের তিনজনের নামে হয়নি? কেন সেক্টর কমান্ডারদের নামে হয়নি? নেভি করেছে রুহুল আমিনের নামে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে, এয়ারফোর্স করেছেন এয়ার ভাইস মার্শাল বাশারের নামে, আমাদের সেনাবাহিনী কিন্তু করেনি। তা আমি হয়তো হামলি, আমার যে কোর্সমেট এবং বন্ধু আছেন রাষ্ট্রপ্রধানদের নামে তো কিছু ক্যান্টনমেন্টের নাম হয়েছিল। রাষ্ট্রপ্রধানদের নামে সেটা করা তো সেটা পলিটিক্যাল বিষয়, সেগুলা কি করেছে আমি বলতে চাই না। আমি এগুলা মানে ওই সমস্ত বাজে জিনিস নিয়ে আর এগুলো নিয়ে তর্ক করে লাভ নেই। আমি চাই যে মুক্তিযুদ্ধে যারা ছিলেন, এই বিশেষ করে এই তিনজন, জেনারেল ওসমানী, জেনারেল রব, এরকম যারা শ্রেষ্ঠ মানে উপরের দিকে ছিলেন, তাদের নামে অন্তত পক্ষে কিছু করা হোক। এক্সেলেন্ট, এই পয়েন্টে আমরা এবং আমি হামলি আমি বলতে চাই যে পাবলিকলি আমি বলছি যে আমার বন্ধু, আমার সেনাবাহিনীর কোর্সমেট, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার হয়তো তাকে এই বিষয়টাকে তিনি একটু নজর দিতে পারেন। আমি রিকোয়েস্ট করতে পারি তাকে। ধন্যবাদ। আমরা আবারও কমান্ডার রাজ্জাক আপনার কাছে ফিরে আসছি। অনেকেই বলছেন যে আজ থেকে 50 বছর পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আসলেও প্যারেড অ্যারেঞ্জমেন্ট করা ছাড়া আর কোনো কাজ থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন করছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে 11টি মুক্তিযুদ্ধের সেক্টর ছিল, সেই সেক্টরের একজন সেক্টর কমান্ডার মেজর জলিল একমাত্র সেক্টর কমান্ডার যিনি তার জীবদ্দশায় কোনো বীরত্বসূচক পদক পাননি এবং অদ্যাবধি পাননি। আসম আব্দুর রব অনুরোধ করেছে যেন মরণোত্তর তাকে বীরোত্তম উপাধিটি দেয়া হয়। এ ব্যাপারে আপনার মতামত? আরেকজন মনে হয় পাননি, যিনি মারা গিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। তো এই দুইজনের ব্যাপারে মেজর জলিল যে একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সন্দেহাতীত ভাবে এইটা নিয়ে তো কোনো বিতর্ক সন্দেহ কোনো কিছুই থাকার কথা না। এবং তার কি অবদান ছিল মুক্তিযুদ্ধে সেটাও আমার মনে হয় ওই সময়ের প্রজন্ম যারা ছিল এরা বাদে এখনকার প্রজন্ম তারাও জানে, লেখাপড়ার মাধ্যমে হয়তো তারা জানে। তো ওনার যে মূল্যায়ন যেটা যদি ওই সময় কেন হয় না, কি কারণে হয় না, দ্যাট আই ডু নট নো। এখন কি সম্ভব? অবশ্যই সম্ভব। সরকার সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো আছেই, ক্যান ইভ্যালুয়েট ওই সময় তার যে অবদান যেটা ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধে তার যে অবদান ছিল, এত বড় একটা ফোর্স পরিচালনা করছেন, মুক্তিযোদ্ধাদেরকে পরিচালনা করছেন, ওনার অবদান তো খাটো করে দেখার কিছু নাই। এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব হবে তার অবদানটাকে মূল্যায়ন করা, এবং উনি যদি কোনো বীরত্বসূচক খেতাব পাওয়ার যোগ্য হয়ে থাকে তাকে সেটা দেয়া, মরণোত্তর হোক সেটা মরণোত্তর দিতে পারে। বেটার, ওই যে বাংলা ইংলিশে কথা আছে না, বেটার লেট দেন নেভার। একজনকে আমি কোনোদিনই মূল্যায়ন করলাম না, তার থেকে দেরিতে হলেও যদি মূল্যায়ন করি তার অবদানটাকে, তার অবদান, ইটস বেটার। ধন্যবাদ। জনাব আবু রুশদ, আপনি আরেকজনের কথা বলতেছিলেন ফর রেকর্ড। হ্যাঁ, উনি হচ্ছেন যেখানে লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী পরে দায়িত্ব নেয়, আমি এই মুহূর্তে সেক্টরটার নাম ভুলে গেছি, উনি ওখানে ছিলেন। উনি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মানে ইন্তেকাল করেন। তো উনিও তো কিছুদিন দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, ওনাকেও দেওয়া দরকার। আর মেজর জলিলকে তো রাজনৈতিক কারণে আসলে দেওয়া হয়নি। তার কারণ উনি ভারতীয়রা যখন আমাদের এই যে পাকিস্তান সেনাবাহিনী রেখে যাওয়া জিনিসপত্র, অস্ত্রপাতি, এগুলো সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছিলেন, উনি প্রতিবাদ করেছিলেন। আপনার গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীরুত্তম একজন ছিলেন, উনি মারা গেছেন। ওনারও আমি ইন্টারভিউ করেছিলাম, উনি একজন বীরুত্তম ছিলেন। স্যার আমাকে বলেছিলেন যে উনি যেদিন 16ই ডিসেম্বর মানে আপনার বিকালবেলা এসে মানে আত্মসমর্পণের পরে সন্ধ্যার দিকে উনি ওনার সেসনা বিমানটা নিয়ে এসে এয়ারপোর্টে নামলেন, পুরনো এয়ারপোর্টে। তারপরে উনি থাকার জন্য উল্টা পাশে হচ্ছে আমাদের বিমান বাহিনী অফিসার্স মেস, ওখানে উনি গেলেন। উনি রাত্রেবেলা দেখছেন যে ট্রাকের শব্দ এবং অনেক কিছু লোড করা হচ্ছে। উনি বাইরে এসে দেখেন যে আমি কি বলবো, ইন্ডিয়ান আর্মি দিয়ে মানে ট্রাকে করে ওদের সৈনিকরা, অফিসাররা, ওই পাকিস্তান এয়ারফোর্সের যে অফিসার্স মেট ছিল সেখানে তো অনেক ভালো ভালো মানে তখন ওদের তো টেস্ট সেগুলো ওই মানে কমট পর্যন্ত উঠে নিয়ে চলে যাচ্ছে। তো স্যার প্রতিবাদ করেছিলেন। তো ওনাকে তখন ইন্ডিয়ান অফিসার বলছেন গো টু ইউর রুম, তোমার রুমে বসে থাকো। তো এখন দেখেন এগুলো তো হয়েছে তখন। এখন এরকম যে হয়তো গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বেঁচে গেছে, তাকে হয়তো কিছু মানে তখন উনি অনেক জুনিয়র ছিলেন, কেউ করতে, কিন্তু মেজর জলিল তো সেক্টর কমান্ডার ছিলেন, তাকে ঠিকই কিন্তু এরকম একটা জিনিসের মধ্যে ফাঁসিয়ে দিয়ে তাকে আর এইটা দেওয়া হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিচারের নাম একটা প্রহসন তৈরি করা হয়েছিল, এগুলো অনেক কিছু লেখা হয়েছে। এখন মনে হয় আমাদের এই জিনিসগুলোকে আবার ওই মরণোত্তর হোক যাই হোক তাদেরকে একটা সম্মান আমাদের দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ জনাব আবু রুশদ। সুই দর্শক, যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে যাবার আগে আমরা আমাদের দুজন অতিথির সাথে কণ্ঠ মিলিয়েই বলছি, আমাদের মুক্তিযুদ্ধের অবদানের প্রেক্ষিতে কারো যদি বীরত্বসূচক পদক প্রাপ্য হয় তাহলে মেজর জলিল
সেই সারিতে সবার সামনে আছেন। সুতরাং সেই দাবিটি সরকারের কাছে উপস্থাপন করে একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ধন্যবাদ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের মুক্তির কথায়। ফিরে আসছি জনাব আবু রুশদ আপনার কাছে। অনেকেই বিভিন্ন ধরনের অ্যানালজি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন কেউ কেউ বলে যে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশটা স্বাধীন হয়ে বোধহয় খারাপই হলো, কিন্তু বিভিন্ন সূচক বলছে ভিন্ন কথা। তো আপনি এই ব্যাপারে আপনার গবেষণা আছে, আপনার গবেষণার লব্ধ অভিজ্ঞতার আমি শুধু সংক্ষেপে শিখে আমি নতুন প্রজন্মের কাছে যারা আমি গত 1.5 বছরে দেখেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আজে বাজে কথাবার্তা বলা হচ্ছে, হেয় করা হচ্ছে, আমি তাদেরকে শুধু সেই সময় পূর্ব পাকিস্তানে যে ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন, কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, তার একটি কথা বলি। সে যেদিন দায়িত্ব নেয় এপ্রিল মাসের প্রথম দিকে এসে ঢাকা সেনানিবাসে, তখন 14 ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। উনি একটি বই লিখেছেন, স্ট্রেঞ্জার্স ইন মাই ওন কান্ট্রি। ওই বইটার মধ্যে সেইখানে জিওসি ছিলেন। তো উনি লিখেছেন যে দরবার নিতে বসেছেন অফিসারদের, জেনারেল নিয়াজি এসে প্রথমে, সে দরবারে উনি বলছেন, মে ইস হারাম জাদা কম কো নসল বদল দুঙ্গা। তার মানে আমি এই হারামজাদার শব্দটার আমি বাংলা করছি না, এটা আপনারা করে নিতে পারেন। মানে এই জাতির, আমাদের বাঙালি জাতির রক্তের ডিএনএ পরিবর্তন করে ফেলবে সে। তখন ওখানে একজন পাকিস্তানপন্থী বাঙালি অফিসার ছিলেন, তার নাম ছিলেন মেজর মোস্তাক। উনি ক্ষোভে, দুঃখে, হতাশায়, তার কারণ উনি একজন অনুগত পাকিস্তানি ছিলেন, পাকিস্তান ভাঙতে চাননি। উনি বাথরুমে যান, বাথরুমে গিয়ে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। আমি শুধু এই যে 9 মাস আমাদের দেশে যুদ্ধ করেছে সেই পাকিস্তানি কমান্ডারের কথাটাই বললাম। আমার জাতির রক্ত যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে আমি যেটা করেছি, যে দেশ বানিয়েছি, সেটা সঠিক বানিয়েছি। দ্যাটস অল। এখন আপনি আসেন, আপনার যে মানে যেই সূচকগুলা, পাকিস্তান এই 54 বছরে শুধুমাত্র সামরিক খাতে আমাদের থেকে উপরে আছে। হ্যাঁ, আমরা তাদের সাথে তুলনা করতে পারি না সামরিক খাতে। পারমাণবিক ক্ষমতা, যুদ্ধ বিমান বানায়, ট্যাঙ্ক বানায়, সাবমেরিন বানাচ্ছে সব। বাট অন্যান্য যে জিনিসগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয়, জিডিপি, গড় আয়ু, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন, সুপেয় পানির প্রাপ্যতা, প্রত্যেকটাতে পিছিয়ে গেছে। আমি আপনাকে 2-1টা উদাহরণ দিই। 1971 সালে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল $172 মার্কিন। সেখানে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের আয় ছিল 2/3 মাত্র, অর্থাৎ $114 মাত্র। এখন আমাদের মাথাপিছু আয় কত? $2,860। আচ্ছা, আর পাকিস্তানের মাথাপিছু আয় কত? মাত্র $1,485। আমাদের মাথাপিছু আয় ভারতের থেকেও কিন্তু বেশি। তাহলে কি আমরা আগাইনি? আচ্ছা, তারপরে আসেন, 1972 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 49.6 বছর। আজকে তা 72.6 বছর। ভারতে এটা হচ্ছে 68.3 বছর, আর পাকিস্তানে 67.3 বছর। আচ্ছা, 1972 সালে বাংলাদেশের শিক্ষার হার ছিল 47% মাত্র। এখন তা 78%। ভারতে 75%, পাকিস্তানে 58%। মাইন্ড ইট, মাত্র 58%। মানব সম্পদ উন্নয়নে আজকে বাংলাদেশের অবস্থান 129তম, ভারতের 130তম, পাকিস্তানের 161তম। তাহলে এই মানে 5ই আগস্টের পর যে পরিবর্তিত প্রেক্ষাপট, তাতে হঠাৎ করে মনে হচ্ছে পাকিস্তান মানে বাংলাদেশের সাথে সুসম্পর্ক আমি উদ্গ্রীব। ওটা অন্য বিষয়, ওটাও আমার কথার মধ্যে আসছে। আমি আরো 2টা একটু তথ্য দিয়ে নেই। 72 সালে আমাদের 82% জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করত। সেখানে এখন মাত্র 20% দারিদ্র সীমার নিচে বসবাস করে। পাকিস্তানে এটার সংখ্যা অনেক বেশি। স্যানিটেশন ও সুপেয় পানি প্রাপ্যতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন পৃথিবীতে 129তম, পাকিস্তানের 144তম, ভারতের 139তম। মানে আমরা ভারতের থেকে উপরে। পানযোগ্য পানি প্রাপ্যতায় আমাদের প্রায় 98% মানুষ এখন সুপেয় পানি পায়। আর এটা 72 সালে ছিল মাত্র 30% লোক এই পানি পেত। আচ্ছা, পাকিস্তানে মাত্র 50% লোক সুপেয় পানি পায় এখন। আচ্ছা, এখন 1972 সালে প্রতি 1,700,000 জন প্রসূতি মারা যেত বাংলাদেশে। এখন সেখানে মৃত্যুর হার হচ্ছে প্রতি লাখে 136 জন। ভারতে 174 জন, পাকিস্তানে 178 জন। সুতরাং আমি একজন বাংলাদেশি হিসাবে বলবো, আমি পাকিস্তানের থেকে সমস্ত সূচকে, মানব সম্পদ, অন্যান্য সূচকে আমি এগিয়ে আছি। সুতরাং আমি ভুল করিনি মুক্তিযুদ্ধ করে, যারা এই কথাগুলো বলে। এখন আসেন, যা হবার হয়ে গেছে।
বিশ্ব বাস্তবতা বলে, কৌশলগত বাস্তবতা বলে বলে কতগুলো কথা আছে, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বলে কতগুলি কথা আছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হয়, সেইটাও আমাদের বাস্তবতা। ভারতীয় আধিপত্যবাদ কি এই ইন্টারিমের সময় কিছুটা আমরা বুঝতে শুরু করেছি? আগে তো সেটা আপনি আমরা অনেক আগে বলতেন। থেকেই বুঝতে শুরু করেছি, জেনারেল জিয়ার আগের থেকেই। তা না হলে 1972-এর পরে যারা প্রতিবাদ করেছে সেই প্রতিবাদগুলি হতো না, 30,000-এর মতো বিরোধী দলীয় কর্মী সমর্থক রক্ষী বাহিনীর হাতে মারা যেত না। তা এখন আমাদেরকে, বাংলাদেশকে, একটা ছোট দেশকে, 3 দিকে ভারত বেষ্টিত এরকম একটা ছোট দেশকে এই দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গেলে অবশ্যই পাকিস্তানের সাথে সামরিক এবং কৌশলগত সম্পর্ক রাখতে হবে। দিস ইজ ডিফারেন্ট। এদের সাথে হয়তো আমাদের আরো অনেক কিছু সামরিক সহযোগিতার মধ্যে যেতে হতে পারে। আবার যদি মুসলিম বিশ্বের কথা বলেন, সেখানেও এটা আসে। এখন আপনি বলবেন এটা কিভাবে হয়? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, এই ব্রিটেনের সাথে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তারা এখন সবচেয়ে বড় কৌশলগত পার্টনার, সামরিক পার্টনার, তাই নয় কি? ভিয়েতনামের কথা যে আসলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি পরিমাণ তাদের যুদ্ধ হয়েছে, 20 বছর। আচ্ছা, সেই যুদ্ধের পরে এখন তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক পার্টনার কি? মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমা বিশ্ব, চীন কিন্তু নয় যে তাকে সহযোগিতা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মানে আপনার সমর্থন তারা পেয়ে থাকে। এরকম পৃথিবীতে যেমন আলজেরিয়া ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে, ফ্রান্সের সাথে আলজেরিয়া এখন একটা সবচেয়ে ভালো সম্পর্ক রাখে কৌশলগত এবং অন্যান্য বিষয়ে। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো বিতর্ক তৈরি করব না, সেটা আমাদের ইতিহাস, জাতির সাথে জড়িত। আমরা এই বিতর্কগুলো তৈরি করব না যে পাকিস্তান থাকলে আমরা ভালো থাকতাম, না আমরা পাকিস্তান থাকলে হয়তো ভালো থাকতাম না, ওখানকার সন্ত্রাস জঙ্গিবাদগুলি হয়তো এখানেও আসতো, আমাদেরকে মোকাবেলা করতে হতো। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের সাথে আঞ্চলিক এবং বৈশ্বিক যে ক্ষমতার ভারসাম্য, কৌশলগত বিষয়গুলোর দিকে নজর রেখে তাদের সাথে অবশ্যই আমরা সামরিক, কৌশলগত, অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবো। আমি একটু এখানে- কিন্তু স্বাধীনতার কোনো বিকল্প আমি নেই। একটু অ্যাড করতে পারি এখানে। জি, অফকোর্স। এই বর্তমান বিশ্বের যে ভূ রাজনীতি বা জিও পলিটিক্স, এই ক্ষেত্রে এটা এখানে কোনো দেশ এককভাবে সার্ভাইভ করতে পারে না। প্রত্যেকটা দেশ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। বাংলাদেশ হিসাবে এবং জিও পলিটিক্সের নেচারটাই হচ্ছে প্রত্যেকটা দেশ, স্পেশালি বড় দেশ যারা আছে, তারা তাদের স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা আছে, প্রভাব বলয় যেটা আছে, সেটাকে তারা ওয়াইডেন বাড়ানোর চেষ্টা করে এবং যেটা আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করে। তারা তাদের স্বার্থটাই আগে দেখবে, এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ ছোট দেশ হিসাবে আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা আমাদের স্বার্থ কিভাবে রক্ষা করব। সে বড় দেশের প্রভাব বলয়ের থেকে বা প্রভাবকে কাউন্টার করে আমরা আমাদের স্বার্থটাকে কিভাবে অ্যাডভান্স করব, সেটা হচ্ছে আমাদের সাকসেস। এই জায়গাটাতে এখানে আপনাকে বাংলাদেশ কেস থেকে হরমুজে একটু নিয়ে আসতে চাচ্ছি। এবং আপনি যেহেতু একজন নেভি অফিসার, ইউএসএ ক্লেম করছে যে তারা ইফেক্টিভলি ইরানিয়ান নেভি ডিস্ট্রয় করে দিয়েছে। বাংলাদেশের এইখান থেকে কি শেখার আছে, অথবা বাংলাদেশ নেভির এই ট্যাকটিক্স থেকে কি শেখার আছে? মানে একটা সম্পূর্ণ ডিস্ট্রয়েড নেভি নিয়েও সে হরমুজ আটকে রাখছে কিভাবে ইরান? দেখেন, হরমুজ প্রণালীর যে মানে যে ভৌগোলিক যে অবস্থানটা, এটা খুবই খুবই একটা ভালনারেবল একটা ওয়াটারওয়ে, খুবই ভালনারেবল ওয়াটার, ন্যারো, ইটস ভেরি ন্যারো। ওখানে নেভিগেবল ওয়াটারওয়ে হচ্ছে টোটাল 6 কিলোমিটার। টোটাল চ্যানেলের ন্যারোয়েস্ট পয়েন্টের চ্যানেলের উইথ হচ্ছে অ্যারাউন্ড 39 কিলোমিটার। রাইট। বাট যে চ্যানেল থেকে জাহাজ চলে সেটা হচ্ছে 6 কিলোমিটার। 2 কিলোমিটার একটা লেন আছে জাহাজ ঢোকার জন্য, আর 2 কিলোমিটার একটা লেন আছে জাহাজ বের হওয়ার জন্য। মাঝখানে 2 কিলোমিটার হচ্ছে বাফার লেন, ট্রাফিক সেপারেশন বলি আমরা। তো যেন এক জাহাজের সাথে কলিশন যাতে না হয়। তো এই ন্যারো ওয়াটারওয়ে এটাকে ডিসরাপ্ট করার জন্য যে নেভাল ক্যাপাসিটি যেটা দরকার সেটা ইরানের আছে। এখন আমেরিকা যেটা একটা ক্লেম করছে যে তারা তার ইরানের নেভিকে ডিস্ট্রয় করে দিয়েছে, হাউ ফার দে হ্যাভ ডিস্ট্রয়েড এটা আমরা জানি না। আমেরিকা ক্লেম করছে যে হ্যাঁ, দে হ্যাভ ডিস্ট্রয়েড। ওয়ান সাইডেড ক্লেম। হ্যাঁ, যদি ডিস্ট্রয় কমপ্লিটলি হয়ে থাকে, নেভাল অ্যাসেট বলতে এখানে নট অনলি সারফেস শিপ, ফ্রিগেট শুধু না,
They have midget submarines, 20 meter, 27 feet or something লম্বা মিডজেট, midget submarine যেটা আছে। আমার মনে হয় midget submarine they can hide anywhere in the ওদের যে পাহাড়ে হরমুজের খানা এতে। খন্দক যেটা আছে যে কোনো জায়গায় হাইড করতে পারে। ওকে, 5টা ফ্রিগেট ডিস্ট্রয় করে দিলাম, তার মানে এদের নেভি ইজ গন। তার মানে এই যুদ্ধ থেকে যদি- শুধু বাংলাদেশ আর্মিরই শেখার না, নেভিরও অনেক কিছু শেখার আছে। না, ডেফিনেটলি আর্মিরও শেখার আছে, এয়ারফোর্সও শেখার আছে। They have আর্মি, নেভি, এয়ারফোর্স প্রত্যেকটা বাহিনীরই they have lot of takeaways from this war. ওকে, আপনি দেখেন ইরানের এয়ারফোর্স নাই, অ্যাকচুয়ালি দে ডিড নট হ্যাভ এনি এয়ারফোর্স, বাট তাদের যে এয়ার এলিমেন্টস যেটা আছে, দ্যাট ইজ দ্য মিসাইল যেটা আছে, যেটা আমরা আগে জানতাম না, ওই আমেরিকানরাও জানতো বলে মনে হয় না। দে হ্যাভ সো স্ট্রং মিসাইল ইনভেন্টরি। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এত বড় একটা এয়ারফোর্স মেনটেন করে যে ইরান যে ড্যামেজটা ইসরায়েলকে করতো তার থেকে বেশি ড্যামেজ করছে, এবং তাদেরকে বেশি ডিফেন্সিভ পজিশনে ঠেলে দিচ্ছে। মানে ইন্টারেস্টিং একটা অ্যাসিমেট্রি এবং হাইব্রিড। নেভির ক্ষেত্রে ইরান হ্যাজ ভেরি লো কস্ট নেভাল অ্যাসেটস অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, যেটা মিডিয়াতে দেখা যায় তাদের 6000 নেভাল মাইন্স আছে, ডিফারেন্ট টাইপস অফ নেভাল মাইন্স। মানে ফ্লোটিং মাইন এমন একটা মাইন, এটাকে যদি গালফের ভিতরে ছেড়ে দেয়, 500 মাইলও যদি ছেড়ে দেয়, ইটস গোইং টু বি এ নাইট। the whole Gulf and the Hormuz is closed. কেউ যা বেরোবে না। অনেকে বলছে যে দিয়াগো গার্সিয়াতে যে অ্যাটাক, এটা ফ্ল্যাগশিপ অপারেশন ছিল এটা সম্পর্কে নাকি ফার্স্ট ফ্ল্যাগ অপারেশন ছিল? ফার্স্ট ফ্ল্যাগ, এটা ইরান হ্যাজ নট ক্লেম দে হ্যাভ ফায়ার্ড মিসাইলস। আমি ইরানের অফিশিয়ালদের যে ইন্টারভিউ যেটা শুনেছি, দে হ্যাভ মিসাইলস আপ টু 2000 কিলোমিটার্স রেঞ্জ, বাট দিয়াগো গার্সিয়ার ব্যাপারে দে হ্যাভ নট ক্লেমড এনিথিং। ইভেন সাইপ্রাসে ব্রিটেনের যে বেইজে যে ড্রোন অ্যাটাক যেটা হয়েছিল, ইরান হ্যাজ ডিনাইড ইট। এবং পরে দেখা গেল ইসরায়েল থেকে মিসাইল ড্রোনটা ফায়ার করা হয়েছে, দে ফলোড লেবাননের টেরিটরির উপর দিয়ে, তারপরে যে গ্রিসে পড়ছে। অ্যানাদার ফার্স্ট ফ্ল্যাগ। ইভেন আরেকটা যেটা ছিল যে ইরান টার্কির উপরে মিসাইল অ্যাটাক করেছে, দ্যাটস অলসো ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরান ডিনাইড ইট। আলটিমেটলি পরে দেখা গেছে যে ইসরায়েল হ্যাজ ফায়ার্ড ইট somewhere from the Kurdish area over the Iranian territory into somewhere outside. তাহলে তো এই যুদ্ধে আসলে বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের হিউজ টেক অ্যাওয়ে আছে। অফকোর্স একটা দেখেন, 2টা নিউক্লিয়ার পাওয়ার দেশের বিরুদ্ধে ইরান ইজ ফাইটিং অ্যালোন। শুধু 2টা নিউক্লিয়ার পাওয়ার উইদাউট এনি এলাই ভিজিবল, শুধু 2টা নিউক্লিয়ার পাওয়ার না, ইনফ্যাক্ট ইরান 40টা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। USA, Israel, whole of NATO, and Middle Eastern Nordic alone, they're fighting. And তাদের ভিজিবলি তাদের সাথে কোনো অ্যালায়েন্স বা কারো নাই, এনগেজমেন্ট নাই, বাট দে আর সার্ভাইভিং। ইন্টারেস্টিং। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবরুশ, আপনাকে দিয়ে শেষ করব। জানতে চাচ্ছি যে এই ইরান এবং আমেরিকান যে সংকট, এই সংকটটা আসলে কতটা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে? এটা বলার আগে বলি যে আজকের খবর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ওদের 11th মেরিন এক্সপিডিশনারি ইউনিটের 4200 মেরিন এবং নেভি সৈন্য এরা রওনা দিয়েছে হরমুজ ক্লিয়ার করতে। আচ্ছা, হরমুজের করছে। এর বাইরে হচ্ছে 31st মেরিন এক্সপিডিশনারি ইউনিট, এটা হচ্ছে 5000 মেরিন এবং নেভি নিয়ে এটা রওনা দিয়েছে ওই যে ইউএসএস ট্রিপলি, যেটা সাউথ চায়না সি থেকে ওটা মানে কাছাকাছি চলে এসছে। এই 2টা জিনিস যাচ্ছে এখন। এদের একটা উদ্দেশ্য হচ্ছে এটা বলে কিশম আইল্যান্ড সামথিং লাইক দ্যাট, মানে হরমুজের ঠিক এই মাথায়। আরেকটা তো হচ্ছে কার্গ, যেটা হলো এই কুয়েতের পাশে। এটা হচ্ছে হরমুজের ঠিক এই জায়গাটায়। হ্যাঁ, তো এইখানে ওরা চিন্তা করছে, ধারণা করছে যে এখানে মেরিন বা নেভি গুলাকে এগুলাকে দখল করবে। মানে ইরানের যে সাউদার্ন পার্ট আছে এগুলাকে আগে ক্লিয়ার করে ইউএস নেভিকে সামনে নিবে, তারপরে এরা দখল করবে। আচ্ছা, এখন এগুলা যাই হয়, এরা কি করবে, এরা কিভাবে যুদ্ধ করবে, এটা তাদের ব্যাপার। দুনিয়ার 1 নম্বর সুপার পাওয়ার, উই জাস্ট ক্যানট টেল। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে উনি যেটা বলছিলেন যে এই যে ড্রোন, পৃথিবীর মানে যুদ্ধের ডাইমেনশন গুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ড্রোন তৈরিতে, শাহেদ ড্রোন তৈরিতে খরচ হয় $20,000 থেকে $30,000 মাত্র। আর এগুলাকে ইন্টারসেপ্ট করতে যে প্যাট্রিয়ট এবং অ্যারো যে ইন্টারসেপ্টর গুলো ব্যবহার করা হয়, প্রতিটার কস্ট হচ্ছে $3 থেকে $4 মিলিয়ন।
পেট্রিয়টের 4 মিলিয়ন, এরর হচ্ছে 3 মিলিয়ন। জাস্ট থিঙ্ক, $20,000 একটাকে ফেলানোর জন্য $4 মিলিয়ন একটা ইন্টারসেপ্টর ছুটতে হচ্ছে, তাও একটাই হচ্ছে না, না 3টা ছুটতে হয়, তিনটা। 3টা ছুটতে হয়। তার মধ্যে এখন আবার এটা কমিয়ে এনেছে, কেমনে কমিয়ে এনেছে? মিনিমাম 2টা, মিনিমাম 2টা লাগে। আগে বলতো 3টা, এখন কমিয়ে আনছে মিনিমাম 2টা। হ্যাঁ, এখন কেমনে কমিয়ে আনছে যে ইউএস যে স্পেস ফোর্স আছে, ইউএস স্পেস ফোর্স ওখান থেকে আগাম এটাকে সতর্ক বার্তা দেয়, অ্যাওয়াক্স এটাকে গ্রাউন্ডে এয়ারফোর্সকে দেয়, ওইভাবে কোঅর্ডিনেট করে। এবং এই যুদ্ধটা একটা বড় টেস্টিং গ্রাউন্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুদ্ধে কিভাবে প্রয়োগ করা যায়। অনেকেই জিনিসটাকে মানে অ্যাভয়েড করছেন বাংলাদেশে, কিন্তু অন্যান্য জায়গায় যেটা উঠে আসছে অন্যান্য পশ্চিমা দেশগুলোর মিডিয়াতে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যুদ্ধ কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে কত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, টার্গেটিং করা যায়, কত তাড়াতাড়ি একটা জিনিসকে সার্ভেল করা যায়। এবং এটা নিয়ে আবার আরেকটা প্রবলেম তৈরি হয়েছে। মার্কিন অনেক জেনারেলরা বলছেন যে তাহলে আমরা যে এত কোর্স করে এত ট্রেনিং করে এই জায়গায় গেলাম, হিউম্যান যে আমরা যে কমান্ডার, তা আমাদের কমান্ড তো এআই কেড়ে নিচ্ছে। মানে আগে 3 জন একটা জায়গায় মিলে একটা জিনিস ঠিক করতো, এখন এআই কেড়ে নিয়ে ওইখানে মানুষ নাই, 10 জনের জায়গায় একটা মানুষ একজন। এখন অনেকে বলছে যে এই যুদ্ধটা করছে আমেরিকা বা ইসরায়েল, এই বা বিশেষ করে আমেরিকা, এই এআই দিয়ে কিভাবে ভবিষ্যৎ যুদ্ধ কন্ট্রোল করা হবে সেটাও তাদের একটা উদ্দেশ্য। আবার এদিকে নেগোসিয়েশনের চেষ্টাও চলছে। এটা যদিও ইরান বলছে যে তারা নেগোসিয়েশনের কিছু জানে না, কিন্তু কালকে সিএনএন এ একটা রিপোর্ট এসছে যে ইরানিয়ানরা এটা চাচ্ছে। আজকেও এটা একটা রিপোর্ট এসছে যে ইরানিয়ানরা আন্ডারহ্যান্ড কিছু নেগোসিয়েশন করছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে ইরান আসলে পারমাণবিক বোমা তারা আর বানাবে না, এরকম একটা নিশ্চয়তা আমাদেরকে দিচ্ছে, এবং তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমরা কিভাবে মানা দেওয়ার চেষ্টা করছি। তো এই নেগোসিয়েশনটা হচ্ছে পাকিস্তান, তুর্কি এবং মিশরের মাধ্যমে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকালকেও বলেছেন, আজকেও বলেছেন যে আমরা এটা চেষ্টা করছি, এবং এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নেগোসিয়েশন করা। এখানে সমস্যা দাঁড়িয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এককভাবে সবকিছু সিদ্ধান্ত নিতে চান। সেখানে কংগ্রেস কোনো খবর নেই, তার দলেরও কোনো খবর নেই, বিরোধী দল তো নেই। আর ইরানেরও একই সমস্যা, তাদের কমান্ড স্ট্রাকচার ইসরায়েলিরা একটার পর একটা লেয়ার যেভাবে নষ্ট করে দিয়েছে। এখন ওদের প্রেসিডেন্ট এক সময় বলে এই গালফ কান্ট্রিকে, আমরা দুঃখিত, আমরা এই সমস্ত মিসাইল বা কিছু হামলা সিভিলিয়ান জায়গায় করতে চাই না এবং করবো না। 1 ঘন্টার মধ্যে আইআরজিসি আবার ওখানে মেরে দেয়। তার কারণে আইআরজিসির কমান্ড চ্যানেল স্ট্রাকচার তো নাই। এখন নিচের দিকে যারা আছে তারা হয়তো কোনখান দিয়ে আবার কিছু অ্যারোগেন্স দেখায় করে দেয়, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আইআরজিসির লোকজন বলছে না, আমরা এইসব নেগোসিয়েশন মানি না। তাহলে এখন ইরানের যদি আবার এই প্রবলেমটা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবলেমটা হয়, তাহলে ইন কমান কে নেগোসিয়েশন করতে গেলে তো আসলে দুই পক্ষের একটা সমঝোতা লাগে, ওই ধরনের লোক লাগে। আলী লারিজানি কিন্তু সেরকম একজন লোক ছিলেন, তাকে মেরে ফেলছে ইসরায়েল। এখন এরকম আরো অনেককে মেরে ফেলতেছে। পুরো জিনিসগুলাকে মানে এমন ভাবে ইসরায়েল নিয়ে যাচ্ছে যে কোনোভাবেই যেন একটা সমঝোতা না আসে। ইসরায়েলের লক্ষ্য হচ্ছে এটাকে ক্রাশ করো এবং এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে এমন অবস্থায় নিয়ে যাও, এই যদি ইরান ওদেরকে মারছে, যে এরা যেন এক সময় ইসরায়েলের পা ধরে বা ইসরায়েলের কাছাকাছি যায়, তোমরা এসে আমাদেরকে একটা করো। কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে এবার কিন্তু আসলে ইসরায়েলকে কেউ সমর্থন করছে না, ন্যাটো কান্ট্রিরাও করছে না। নরওয়ের প্রধানমন্ত্রী বলছেন যে এটা আমাদের যুদ্ধ না, ব্রিটিশরা বলছে, ইতালি বলছে, জার্মানিরা বলছে, কেউ কিন্তু এগুলোর মধ্যে আসতে চাচ্ছে না, কোনো দেশই আসতে চাচ্ছে না। মানে এটা এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে সে জানে, আর ইসরায়েল জানে। আমি এক্ষেত্রে মেরিনস যে পাঠাচ্ছে এইটার ক্ষেত্রে আমি জাস্ট আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান পয়েন্ট। জি, আইল্যান্ড দখল করে রাখাটা কিন্তু এত সহজ কাজ না। ভেরি ডিফিকাল্ট। আমেরিকা যদি এই মেরিনস ডিপ্লয় করে, যে কয়েকটা আইল্যান্ড যেটা আছে হরমুজের ইরানের কোস্টে, ওইগুলোকে দখল করে তারপরে তারা হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, দ্যাট ইজ লাইকলি টু বি এ ফেইলিওর অ্যান্ড ভেরি কস্টলি। আমি ছোট একটা এক্সাম্পল যদি দিই, ইউক্রেন ওয়ার থেকে রাশিয়া ইউক্রেনের একটা আইল্যান্ড দখল করেছিল, যেটা তার কোস্ট থেকে বেশি দূরে ছিল না, ক্রাইমিয়ান কোস্ট না, ইয়ে থেকে ওই যে ওডেসা কোস্ট থেকে বেশি দূরে ছিল না। প্রথমে মনে হয়েছিল যে রাশিয়া ওটা ধরে রাখবে, ছোট্ট একটা আইল্যান্ড। আলটিমেট রাখতে পারেনি, কারণ ওদের কোস্টটা এত কাছে ছিল, দে হ্যাড বিন বম্বার্ডিং দ্যাট আইল্যান্ড কন্টিনিউয়াসলি। সেম সিচুয়েশন হচ্ছে যে খার্গ আইল্যান্ড বা বাকি যেগুলো আছে সেখানে তো একই অবস্থা। এবং ইরানের কোস্টে, ইরানের যে কোস্টাল ডিফেন্স যে কি আছে, ওটা যেটা বলা হয় দে হ্যাভ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলস। ট্রুপস ডেলিভার করতে হলে শিপকে আসতে হবে হরমুজ প্রণালী পর্যন্ত, বাট তাদের যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল যেটা আছে, হুইচ ইজ অ্যারাউন্ড 150-200 কিলোমিটার রেঞ্জ, তো গালফ অফ ওমানে থাকতে দে ক্যান বি ফায়ার্ড অ্যাট
থ্যাংক ইউ। আর প্যারাড্রপিং যেটা করবে, দ্যাটস অলসো অ্যানাদার রিস্কি এরিয়া। না, ওরা বলছে কিন্তু casualty অনেক প্যারাড্রপিং বেড়ে এর যাবে। কথা বলছে না। ওরা বলছে, যেটা এটা আমার রিপোর্ট না, এটা আমেরিকান মিডিয়া রিপোর্টটা আমি পড়েছি, বলছি যে ওরা আগে কোস্টাল ইগুলাকে মানে যতটুকু পারে সাপ্রেস করবে আর কি, এরিয়াল বম্বার্ডমেন্ট অন্যান্য কিছু দিয়ে সাপ্রেস করবে, তারপরে হয়তো ওইগুলাকে একটু করার পরে তারপরে এই আইল্যান্ড গুলাতে যাবে, এটা ওদের কথা আর কি। এখন তারপরে এখন এটা কি হবে না হবে সেটা But it is anyway. It is going to মানে be holding very the ground costly. is very It is going to expensive. be very costly for America. আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জনাব আবু রুশদ। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই প্রাণবন্ত আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের জন্য ইরানের এই যুদ্ধটি হচ্ছে ওয়ার অফ চয়েস বা পছন্দের একটা যুদ্ধ। কোনো বাধ্যবাধকতা ছিল না এই যুদ্ধে জড়ানোর, তারপরেও তারা ইসরায়েলের চাপে, জিউস লবির চাপে হয়তো এই যুদ্ধে জড়িয়েছে। এই যুদ্ধ আমাদের এই বিশ্বকে ঠিক কোথায় নিয়ে যাবে তা দেখবার বিষয়, কারণ যুদ্ধ এখনো চলমান। আমরা একই সাথে মনে রাখবো যে পৃথিবীতে এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়াও লড়ছে এবং আমাদের সীমান্তের পাশেই পাকিস্তান এবং আফগানিস্তানও একটি চলমান যুদ্ধে এই মুহূর্তে ব্যস্ত আছে। যুদ্ধ থেমে যাক, স্বাধীনতা ফিরে আসুক সব জায়গায়, আর স্বাধীনতার এই মুক্তির ডাক নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।